হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষাণ বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পশুপালন, গ্রামোন্নয়ন এ সব কিছু জানতে শুনুন কিষাণ বাণী। শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণ বাণী। আজ কিষাণ বাণী অনুষ্ঠানে আমাদের আলোচনার বিষয় আমন ধানের সুসংগত উপায়ে রোগ পোকা দমন ও চাপান সারের প্রয়োগ। আমরা যারা আমন ধান চাষ করেছি, এখন তো প্রায় মধ্য গগনে আমন ধানের, এই সময়ে আমাদের একটু পরিচর্যার প্রয়োজন হয় এবং প্রত্যেক চাষের ক্ষেত্রেই তো আমরা দেখতে পাই কিছু রোগ থাকে, কিছু পোকার আক্রমণ থাকে। তো এই সময়ে আমরা কিভাবে রোগ পোকা নিয়ন্ত্রণ করব এবং কি ধরনের সার আমরা চাপান সারের সময় এসেছে, তো কি করে আমরা চাপান সারের প্রয়োগ করব, কিভাবে আমরা করব, কতটা কি দেব, সেই বিষয় নিয়ে আলোচনা। আর এই আলোচনার জন্য আমরা পেয়েছি জেলার কৃষি দপ্তরের সহকারী কৃষি অধিকর্তা অর্কপ্রভ ঘোষকে। অর্কপ্রভ বাবু, আপনাকে আকাশবাণী মুর্শিদাবাদের পক্ষ থেকে নমস্কার। নমস্কার। যে কথা বলছিলাম যে আমন ধানের রোগ পোকা দমন, তো এই সময় আমরা কি কি ধরনের রোগের হতে পারে বা কি কি ধরনের পোকার আক্রমণ হতে পারে এই সময়? আমন ধান আমাদের কৃষকদের অন্যতম প্রধান খাদ্যশস্য, যেটা ওনারা চাষ করে থাকেন। অনেকটা এলাকায় আমন ধান চাষ করা হয়ে থাকে। আমন ধানের ভালো ফলন এবং লাভ পেতে গেলে অবশ্যই রোগ এবং পোকা, যেগুলো ফসলের শত্রু, সেগুলো নিয়ন্ত্রণ করতে হবে, তাহলে ভালো ফলন এবং লাভ পাওয়া যাবে। যে পোকাগুলো দেখা যায়, প্রথমেই বলা যায় মাজরা পোকা। মাজরা পোকা আপনার পাতার উপরে এবং নিচে ডিম পাড়ে। এগুলো আপনার শীষ বা ডাঁটা বা যখন আপনার দানা হয়, সেই দানার থেকে রস চুষে খায়। এর ফলে শীষ এবং ডাঁটা কালো হয়ে ভেঙে যায়, দানা চিটে হয়ে যায়, চাল কালো হয়ে যায়। এছাড়া পামড়ি পোকা আছে। পামড়ি পোকা হচ্ছে আপনার পাতার উপরে সবুজ অংশটা খেয়ে সমান্তরাল দাগের মতো দেখায় এবং দূর থেকে সাদা রঙের পাতা দেখায়। ভেঁপু পোকা আছে। ভেঁপু পোকা আপনার মাছি জাতীয় একটা পোকা, যেটা আপনার পাতার খোলা এবং পাতার যে ডাঁট, সেখানে ডিম পাড়ে এবং কাণ্ডের অগ্রমুকুল আক্রমণ করে কাণ্ড থেকে রস চুষে খায়। এর ফলে পাতাটা পেঁয়াজ কলির মতো আকার ধারণ করে। মোটামুটি প্রতি বর্গ কিলোমিটারে রোয়ার 20 দিন পরে যদি একটার বেশি পাতা পেঁয়াজ কলির মতো আকার ধারণ করে, তাহলে সেটা আমরা ভেঁপু পোকার আক্রমণ সম্পর্কে নিশ্চিত হব এবং সেই সম্পর্কে প্রতিকার ব্যবস্থা আমাদের গ্রহণ করতে হবে। এছাড়া পাতা মোড়া পোকা, যখন পাশকাঠি ছাড়ার সময় এখন চলছে, এই সময় পাতা মোড়া পোকা আক্রমণ হয়। এই পোকার লার্ভা মুখের লালা দিয়ে পাতার দুটো কিনারা সংযুক্ত করে নলের মতো তৈরি করে ভেতরের সবুজ অংশ খেয়ে নেয়। এটা ওই শ্রাবণ ভাদ্র মাসে এর আক্রমণ দেখা যায়। এরপর আছে বাদামি শোষক পোকা, যেটা কিছুদিন ধরে আমাদের এই এলাকায় গত কয়েক বছরে আমরা এর আক্রমণ দেখতে পাচ্ছি। আরও কিছুদিন পরে বাদামি শোষক পোকার হচ্ছে ছোট ছোট পোকা, গাছের গোড়ায় এরা দলবদ্ধভাবে বসবাস করে এবং গাছের গোড়া থেকে কাণ্ডের রস চুষে খেয়ে নেয় এবং এর ফলে গাছ শুকিয়ে যায়, ঝলসে যায়। দূর থেকে দেখে মনে হয় যে চাকচাক হয়ে জমিটা পুড়ে গেছে। এটা হচ্ছে যে আপনার গাছের গোড়ায় যদি আপনার আলো বাতাসের চলাচলের অভাব হয়, তাহলে এই পোকার আক্রমণ হয়। আর এছাড়াও যখন আমরা ধানের কিছুদিন পরে হচ্ছে যে যখন শীষ বেরোবে, তখন শীষ কাটা লেদা পোকার আক্রমণ হয়। শীষ কাটা লেদা পোকা হচ্ছে আপনার ধানের শীষ কেটে দেয় এবং ধানের শীষ কালো হয়ে যায়। এরা রাতের বেলায় দলবদ্ধভাবে আক্রমণ করে, দিনের বেলায় থাকে না। এছাড়া গন্ধি পোকা বলে একটা পোকা আছে, যেটা কটু গন্ধের জন্য আমরা এর উপস্থিতি বুঝতে পারি। এটা ধানের যখন দানা তৈরি হয়, দানা যখন দুধ অবস্থায় থাকে, তখন লম্বা সুর দিয়ে দুধটা খেয়ে নেয় এবং এর ফলে চিটে হয়ে যায় ধান। এই ধরনের পোকাগুলো মোটামুটি আমাদের এখানে আক্রমণ দেখা যায়। এই পোকা এবং
আক্রমণ এবং রোগের আক্রমণ। আগে কি আমরা একটু আলোচনা করে নেব যে এই যে পোকাগুলোর আক্রমণ হলে আমরা কি কি উপায়ে এগুলোকে দমন করতে পারি, বা সুসংহত উপায়ে বিশেষ করে? রোগ এবং পোকা এবং আগাছা এই তিনটে হলো ফসলের প্রধান শত্রু, এবং এইগুলো ফসলের যখন খেতে থাকে তখন আক্রমণ করে ফসলের ফলন এবং গুণগত মান কমিয়ে দেয়। আমাদের প্রতিরোধ করার উপর জোর দেওয়া হচ্ছে, প্রতিকারের থেকে প্রতিরোধ করার উপর জোর দিতে হবে, এবং এর জন্য সুসংহত পদ্ধতিতে রোগ পোকা নিয়ন্ত্রণ করতে হবে। সুসংহত পদ্ধতি হলো যে শুধুমাত্র রাসায়নিক ব্যবস্থার উপর নির্ভর না করে জৈবিক পদ্ধতি, যান্ত্রিক পদ্ধতি এবং পরিচর্যাগত পদ্ধতি এবং সর্বশেষে হচ্ছে রাসায়নিক পদ্ধতি, এই 4 রকম পদ্ধতির সার্থক সমন্বয় ঘটিয়ে শস্য শত্রু অর্থাৎ রোগ পোকা এবং আগাছাকে দমন না করে প্রতিরোধ করা এবং অর্থনৈতিক ক্ষতির সীমার নিচে এদের আক্রমণটাকে নিয়ন্ত্রণ করতে হবে, যাতে এদের আক্রমণ এমন হবে যে ফসলের ক্ষতি অর্থনৈতিক সীমা অতিক্রম না করে। এটাকেই আমরা সুসংহত উপায়ে রোগ পোকা দমন বা শস্য শত্রু নিয়ন্ত্রণ বলে থাকি। যখন আমরা জানি যে এই যে ফসলের শত্রু পোকা, এদেরও কিছু প্রাকৃতিক শত্রু থাকে যারা এদেরকে খেয়ে নষ্ট করে দেয়। এই শত্রু পোকাগুলো মানে এদের যে প্রাকৃতিক শত্রু সেগুলো চাষির বন্ধু, তো সেগুলোকে আমরা বন্ধু পোকা বলি। এরা পরজীবী বা পরভোজী হয়, অর্থাৎ শত্রু পোকার উপর তারা শত্রু পোকার ডিম, লার্ভা বা কীট খেয়ে তারা নষ্ট করে দেয়, অথবা তাদের জীবনচক্রের একটা অংশ তারা শত্রু পোকার মধ্যে অতিবাহিত করে, ফলে শত্রু পোকা মারা যায়। যেমন মাকড়সা, বোলতা বা উচ্চিংড়া বা আপনার এই ধরনের যে লেডি বিটল আছে, ঘাস ফড়িং আছে, এই ধরনের বন্ধু পোকাগুলোকে সংরক্ষণ করতে হবে, এবং প্রয়োজনে আরও কিছু বাণিজ্যিকভাবে ল্যাবরেটরিতে তৈরি কিছু ব্যাকটেরিয়া, ভাইরাস, এই ফর্মুলেশন এগুলো তৈরি করা হচ্ছে। এরাও কিন্তু ওই শত্রু পোকার মাঠে যদি ছেড়ে দেওয়া হয় শত্রু পোকাকে আক্রমণ করে শত্রু পোকার রোগ সৃষ্টি করে এবং তার ফলে শত্রু পোকা মারা যায়। এটাকে বলছি আমরা জৈবিক নিয়ন্ত্রণ। যেমন ধানের মাজরা পোকার ক্ষেত্রে ট্রাইকোগ্রামা জ্যাপোনিকাম বলে একটা আমাদের জীবাণু নাশক আছে, যেটা জৈব কীটনাশক। সেটা যদি আমরা মাঠে ছেড়ে দিই, এটা হচ্ছে যে ওর ছোট ছোট ডিম পাওয়া যায়, যেটা একটা কাগজের উপরে থাকে, সেটাকে আমরা পাতার সঙ্গে স্টেপেল করে দিতে হয় মাঠে। এর ফলে ডিম ফুটে সেগুলোকে যখন লার্ভা এবং কীট বেরোয় তখন তারা ওই মাজরা পোকার যে লার্ভা কীট আছে সেগুলোকে আক্রমণ করে সেগুলোকে নিয়ন্ত্রণের মধ্যে রাখে। সেরকম নিউক্লিও পলিহেড্রোসিস ভাইরাস বলে একটা ভাইরাস আছে, বা ব্যাসিলাস টুইনজেনেসিস বলে একটা ব্যাকটেরিয়া আছে, এইগুলো হচ্ছে জৈব কীটনাশক হিসেবে ব্যবহার করা হয়। এইগুলো সবই শত্রু পোকাকে আক্রমণ করে রোগ সৃষ্টি করে এগুলোকে মেরে দেয়। ধানের পাতা মোড়া পোকা বা আপনার যেগুলো প্রজাপতি জাতীয় পোকা, মাজরা পোকা, এইগুলো কিন্তু এই ট্রাইকোডামা জ্যাপোনিকাম, ট্রাইকোডামা ব্যাসিলেন্সিস, ট্রাইকোডামা প্রেসিস, এই ধরনের যে জীবাণুগুলো আছে এইগুলোকে প্রয়োগ করে মারা যায়। তো এটা হচ্ছে আমরা জৈবিক নিয়ন্ত্রণ। এছাড়া পরিচর্যাগত কিছু পদ্ধতি আমাদের প্রথম থেকে গ্রহণ করতে হবে যাতে আক্রমণটা কম হয়। যেমন আপনার বীজতলা শোধন এবং বীজ শোধন। বীজতলা শোধন করলে আপনার পোকার আক্রমণ কম হয়, বীজ শোধন করলে আপনার রোগের আক্রমণ কম হয়, ছত্রাকের আক্রমণ কম হয়। সেরকম আমাদের রোগ পোকা সহনশীল জাত, আপনার জমি যে অবস্থান এবং আবহাওয়া অনুযায়ী আমার কি রোগ হয় সেই রোগ পোকা সহনশীল জাত, যেমন ধানের IR64, IR36, এই ধরনের জাতগুলো মাজরা পোকা বা ঝলসা রোগ, এই রোগের সহনশীল জাত। এইগুলোকে যদি আমরা চাষ করি তাহলে রোগ পোকার আক্রমণ কম হবে। সেই রকম আপনার ফসলের বোনার বা রোপণের দূরত্ব এবং সময় এটা যদি পরিবর্তন করা হয় তাহলেও কিন্তু অনেক ক্ষেত্রে রোগ পোকার আক্রমণ কম হয়। মাজরা পোকা যদি আমি ধানের রোপণটা একটু তাড়াতাড়ি করি তাহলে মাজরা পোকার আক্রমণ কম হবে। সর্ষের ক্ষেত্রে যদি বোনাটা একটু তাড়াতাড়ি হয় তাহলে সর্ষের জাপ পোকার আক্রমণ কম হয়। সুষম পদ্ধতিতে আমরা সার প্রয়োগ করতে হবে। নাইট্রোজেন সার বেশি প্রয়োগ করলে কি হয়, ধানের অঙ্গজ যে বৃদ্ধি, ভেজিটেটিভ বৃদ্ধি, পাতা কাণ্ড হিসেবে বৃদ্ধি বেশি হয়, কিন্তু ধানের ফুল আসতে দেরি হয়। এর ফলে গাছের বৃদ্ধি বেশি হয় বলে ঢলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, সেরকম রোগ পোকার আক্রমণও বেশি হয়। সেই জন্য নাইট্রোজেন, ফসফেট এবং পটাশ রেকমেন্ডেড যে ডোজ আছে 2:1:1 এবং মাটি পরীক্ষার ভিত্তিতে দিতে হবে। সেই সঙ্গে অনুখাদ্যেরও প্রয়োগ করতে হবে। অনুখাদ্যের প্রয়োগ করলে আপনার রোগ পোকার আক্রমণ কম হয়। সেরকম হ্যাঁ, আপনার খেপে খেপে নাইট্রোজেন, যেটা চাপান বলছেন, চাপান দিলেও কিন্তু গাছ নাইট্রোজেনটা বোনা থেকে শুরু করে আপনার মানে থোড় আসার আগে পর্যন্ত গ্রহণ করে। এবার একসঙ্গে যদি আমি পুরো নাইট্রোজেনটা চাষের সময় দিয়ে দিই, শেষ চাষের সময়, তখন গাছ নিতে পারে না, ফলে এটার অপচয় হয়, মাটিতে নাইট্রেট হিসেবে চুইয়ে নষ্ট হয় বা নাইট্রোজেন অক্সাইড হিসেবে বাতাসে অপচয় হয়। সেই জন্য ওটাকে খেপে খেপে দেওয়া হয় এবং এটাকেই চাপান বলে। এতে কিন্তু আপনার রোগ পোকার আক্রমণ অনেক কম হয়। এগুলো তো আমরা জানলাম যে কিভাবে কি কি ধরনের পোকার আক্রমণ হতে পারে বা কি কি উপায়ে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, এবং আগাম যদি আমরা কিছু পরিস্থিতি বিচার করে যদি আমরা ওই যেগুলো বললেন
যে আমার ধানের জাত নির্বাচন, লাগানোর পদ্ধতি মানে রোপণের পদ্ধতি, বীজ শোধন, এগুলো করলে কিন্তু এই রোগ পোকার আক্রমণ থেকে কিন্তু আমরা অনেকটাই ফসলকে একটু দূরে রাখতে পারবো। তো এটা পোকার আক্রমণের কথা গেল। এরপরে যদি আমরা আসি রোগ, কি ধরনের রোগ হতে পারে? ধানের মূলত ঝলসা রোগ দেখা যায়, মানে কিছুদিন পরে যে আবহাওয়া আসবে, দিনে গরম রাতে ঠান্ডা এবং আর্দ্রতা বেশি, সেই ক্ষেত্রে ধানের পাতায় বাদামি রঙের মাকুর মতো আকার দেখা যায়, যেটা বড় হয়ে ঝলসে যায় ধান, এবং এর ফলে হচ্ছে আপনার ধানের যে চাল সেটা কালো হয়ে যায় বা চিটে হয়ে যায়। এছাড়া আপনার বাদামি দাগ দেখা যায়, বাদামি লালচে রঙের দাগ, ডিম্বাকৃতি লম্বাটে এবং চারিদিকে হলুদ আভা দেখা যায়। ব্যাকটেরিয়াল ধসা, এটা একটা খুব বেশি দেখা যায়, মানে ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এটা একমাত্র ধানে হয় যেটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এটা হচ্ছে যে আপনার ওই সকালবেলায় মানে ধানের পাতার দুই কিনারা দিয়ে আপনার হালকা বাদামি দাগ ঢেউয়ের মতো নিচের দিকে নামতে থাকে, এবং সদ্য আক্রান্ত পাতায় সকালবেলায় ঘি রঙের জলবিন্দু দেখা যাবে। এছাড়া আপনার লক্ষ্মীর গু বলে একটা রোগ হয়, আমরা চলতি কথায় লক্ষ্মীর গু বলি। এটা যখন আপনার ধানের শীষ তৈরি হয় বা দানা তৈরি হয়, তখন ছত্রাকের আক্রমণ হয় এবং ছত্রাকে পরিপূর্ণ হয়ে যায় দানা দিয়ে, ফেটে যায়, অনেক গুঁড়ো গুঁড়ো দেখা যায় দানার মধ্যে, এটাকে লক্ষ্মীর গু বলা হয়। এই ধরনের রোগগুলোই প্রধানত দেখা যায়। এবং সেক্ষেত্রে আপনার রাসায়নিক ছত্রাকনাশক বা রাসায়নিক রোগনাশক তো আমাদের প্রয়োগ করতেই হবে, কিন্তু রাসায়নিক রোগনাশক একবারে শেষ অস্ত্র হিসাবে প্রয়োগ করা উচিত। এবং তার আগে যে পরিচর্যাগত ব্যবস্থাগুলো বললাম, সেই পরিচর্যাগুলো ব্যবস্থা নিতে হবে। জৈব সার প্রয়োগ করতে হবে। ধান রোয়া করার আগে 6 সপ্তাহ আগে যদি আমরা শন গাছ, বরবটি গাছ ইত্যাদি লেগুম জাতীয় উদ্ভিদ চাষ করে 6 সপ্তাহ পরে ওটাকে মাটির সঙ্গে মিশিয়ে দিই, তাহলে মাটিতে আপনার নাইট্রোজেনের পরিমাণ বাড়বে, জৈব সারের পরিমাণ বাড়বে। সেরকম অনুখাদ্য প্রয়োগ করতে হবে। জিঙ্কের প্রয়োগটা ধানে খুবই দরকার। জিঙ্ক প্রয়োগ করার জন্য আপনার 1/2 গ্রাম জিঙ্ক, চিলেটেড জিঙ্ক 1 লিটার জলে মিশিয়ে আপনার 20 থেকে 25 দিন পরে একবার, 40 থেকে 45 দিন পরে একবার, দুবার প্রয়োগ করলে আপনার যে খয়রা রোগ হয়, যে ক্ষেত্রে আপনার ধানের নিচের পাতাটা হয়ে যায়, মরচে পড়ে, সেই রোগটা আর দেখা দেবে না। বোরনটাও প্রয়োগ করতে বলা হয়। এছাড়াও যদি রাসায়নিক কীটনাশক হিসাবে রাসায়নিক ছত্রাকনাশক প্রয়োগ করতে হয়, সেক্ষেত্রে আমার কার্বেন্ডাজিম, ম্যানকোজেব 2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে ওই দুবার স্প্রে করতে হবে। যেখানে ব্যাকটেরিয়া ধসা বা ব্যাকটেরিয়াল রোগের প্রকোপ আছে, সেখানে ব্যাকটেরিয়া নাশক স্টেপটোসাইক্লিন 1 গ্রাম 10 লিটার জলে গুলে স্প্রে করতে হবে। রোগের কথা, বিভিন্ন ধরনের রোগ গেল এবং কিভাবে আমরা সেই রোগগুলোর প্রতিকার করব সেটা নিয়েও আমরা আলোচনা করলাম। এরপরে তো একটু চাপান সারের প্রয়োজন আছে, তো সেচ আছে, এবং চাপান সারের প্রয়োগটা আমরা কিভাবে করব, কি সার এখন আমরা দেব? হ্যাঁ, ধানের ক্ষেত্রে মূল জমিতে একর প্রতি মোটামুটি মাঝারি মানের উর্বরতার জমিতে হেক্টরে 70 কেজি নাইট্রোজেন, 35 কেজি ফসফেট এবং 35 কেজি পটাশ লাগে। সেটা আমরা একর প্রতি যদি সারের একটা কম্বিনেশন বলি, তাহলে মোটামুটি 1 একর জমিতে 15 কেজি ইউরিয়া, 87 কেজি সিঙ্গেল সুপার ফসফেট এবং 23 কেজি মিউরিয়েট অফ পটাশ প্রয়োগ করতে হয়। এবং এই যে নাইট্রোজেনটা দেওয়া হয়, এই নাইট্রোজেনের 1/4 অংশ শেষ চাষের সময় দেওয়া হয়। তারপরে এর 1/2 অংশ, অর্থাৎ হাফ হচ্ছে যখন পাশ কাঠি ছাড়া সময় হয় 20 থেকে 25 দিন পরে, সেই সময় চাপান হিসাবে দিতে হয়। এবং শেষ 1/4 অংশ যখন থোড় আসে, অর্থাৎ যখন দানা তৈরি হয়, তার আগে দিতে হয়। তো এই খেপে খেপে বা চাপান দেওয়ার ফলে যেটা হয় যে নাইট্রোজেনের সারের অপচয়টা কম হয় এবং গাছের গ্রহণযোগ্যতাটা বাড়ে। এবং সেই সঙ্গে যেটা বললাম যে রোগ পোকার আক্রমণটাও কম হয়। যেটা চিলেটেড জিঙ্ক, যেটা অনুখাদ্যের প্রয়োগ, সেটাও এখন প্রয়োগ করতে হবে। যেটা বললাম যে 1/2 গ্রাম প্রতি লিটার জলে গুলে 20 থেকে 25 দিন একবার, আর 40 থেকে 45 দিন একবার স্প্রে করতে হবে। তার ফলে আপনার খয়রা রোগের আক্রমণটা কম হয়, ধানের আপনার বৃদ্ধিটা ভালো হয়, ফলনটাও ভালো পাওয়া যায়। এছাড়া আগাছা আমাদের একটা প্রধান শত্রু ফসলের, মানে ফসলের যে ক্ষতি হয়, ফলনের যে ক্ষতি হয়, তার মধ্যে বেশিরভাগটাই প্রায় 33% আগাছার দ্বারা ক্ষতি হয়। রোগ এবং পোকার দ্বারা ওই 20 থেকে 26% ক্ষতি হয়। তাহলে আগাছা নিয়ন্ত্রণের উপর জোর দিতে হবে, যেটা কৃষক বন্ধুরা অনেক সময় অবহেলা করেন। আগাছা হচ্ছে যে কোনো চাষের জমিতে যদি অন্য কোনো উদ্ভিদ, অবাঞ্ছিত উদ্ভিদ থাকে, সেটাকেই আগাছা বলা হয়। এটা আপেক্ষিক, মানে যদি আমি সর্ষের জমিতে গমের চারা দেখা যায়, তাহলে কিন্তু সেটা আগাছা হবে। তাহলে এই আগাছার
হচ্ছে আপনার ফসলের সঙ্গে জল, বাতাস বা খাদ্য বা জায়গা ইত্যাদি প্রতিযোগিতা করে ফসলের বৃদ্ধি এবং ফলনের ক্ষতি করে। আগাছার জন্য আপনার এই রকম দুবার মোটামুটি 20 থেকে 25 দিন এবং 40 থেকে 45 দিনের মধ্যে হাত নিড়ানি দিতে হয়। যদি ধানের জমিতে জল থাকে তাহলে ধানের কোনো উইডার দিয়ে আপনার আগাছা নিড়ানি দিতে হয়। এই পরিচর্যাগুলোই মোটামুটি এখন নিতে হবে। আমরা যদি এই ধরনের পরিচর্যাগুলো আগাম নিই তাহলে কিন্তু আমরা আমাদের যে কাঙ্ক্ষিত যে ফলন সেই ফলনের দিকে কিন্তু আমরা এগোতে পারবো। তবে আমি একটা কথা বলবো যে প্রত্যেকটা চাষের আগেই কিন্তু একটা পরিকল্পনা করে নেওয়া উচিত। আমরা কি বীজ লাগাবো, কি জাতের বীজ লাগাবো, বীজটা লাগানোর আগে আমাদেরকে অবশ্যই শোধন করে নিতে হবে এবং কি পদ্ধতিতে আমরা সেটাকে রোপণ করব। সব দিকে কিন্তু মানে আপনাদেরকে একটু নজর দিয়ে কিন্তু আপনাদেরকে চাষে নামতে হবে, কারণ এখন চাষটা কিন্তু অনেকটাই আধুনিক হয়ে গেছে। আর সেই চিরাচরিত পদ্ধতিতে কিন্তু আমরা চাষ করলে আর সেরকম ফলন কিন্তু আমরা পাবো না। প্রত্যেকটা চাষের ক্ষেত্রেই কিন্তু এই স্টেপগুলোকে যদি আমরা ঠিকঠাক করে আমরা ফলো করি, আমরা যদি মেনে চলি যে তাহলে কিন্তু আমরা আমাদের যে কাঙ্ক্ষিত যে ফলন সেই ফলনের দিকে কিন্তু এগোতে পারবো। ধানে যে সমস্ত পোকার আক্রমণ হয় সেই পোকাগুলো যান্ত্রিক উপায়ে নিয়ন্ত্রণের চেষ্টা করতে হবে রাসায়নিক পদ্ধতিতে যাওয়ার আগে। যেমন পামড়ি পোকার আক্রমণ হলে আমরা যদি কেরোসিনে ভেজানো পাট দড়ি দিয়ে ধান গাছগুলোকে একটু নাড়া দিই তাহলে পাতায় যে পোকাগুলো থাকে সেগুলো কিন্তু জলে পড়ে মারা যায়। বা যদি কাঁটাযুক্ত বাবলা গাছ দিয়ে আমরা পাতাটা নাড়িয়ে দিই তাহলে কিন্তু পাতার যে পোকাগুলো থাকে বা ওর পিউপা বা লার্ভাগুলো থাকে সেগুলো জলে পড়ে মারা যায়। মাজরা পোকার ক্ষেত্রে পরজীবী বন্ধু পোকা ট্রাইকোগ্রামা জ্যাপোনিকামের ডিম সেটা কিন্তু আমাদের ছাড়তে হবে। শীষ কাটা লেদা পোকা যেটা ধানের শীষ আসার সময় আক্রমণ করে সেটা রাতে আক্রমণ করে এবং শীষ কাটার পরে কিন্তু ঘাসের যে ঢিবি সেটার ভেতরে লুকিয়ে থাকে। তাহলে আমাদের ঘাসের ঢিবি তৈরি করলে সেই পোকাগুলো এসে লুকিয়ে থাকবে এবং সেগুলোকে পরে কেরোসিন জলে ডুবিয়ে দিলে সেগুলো মারা যাবে। সেই রকম চারিদিকে আল বা আলে যদি কোনো আলোক ফাঁদ ব্যবহার করি, আগুন জ্বালানো বা মশাল জ্বালানো বা হ্যারিকেন এই সমস্ত ফাঁদ ব্যবহার করি তাহলে কিন্তু পোকারা আলোতে আকৃষ্ট হয়ে মারা যায়। এটাও আমরা চেষ্টা করতে পারি। এছাড়া ফেরোমন ফাঁদ আছে, ফেরোমন ফাঁদে আমরা স্ত্রী হরমোন ব্যবহার করে পুরুষ পোকাকে আক্রমণ করে তাকে ফাঁদে ফেলে বিষ ফাঁদ ফেলে তাকে মারা হয়। এটাও মাজরা পোকার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। এই সমস্ত পদ্ধতিগুলো প্রয়োগ করলে কি হয়, অযাচিতভাবে কীটনাশক ব্যবহারটা কমে এবং তার ফলে যে পরিবেশ দূষণ বা কৃষি বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হচ্ছে সমস্যাগুলো থাকবে না, অনেকটা কমে যাবে। এটাকেই আমরা সুসংহত পদ্ধতিতে নিয়ন্ত্রণটা বলে থাকি। এতে কি আমাদের পরিবেশটাও ভালো থাকবে, যাতে খরচটাও তো মনে হয় কম। যদি আমরা রাসায়নিক পদ্ধতিতে কীটনাশক ব্যবহার করে যদি এইসব কাজগুলো করি এটা তো অনেক খরচ সাপেক্ষ। আর সেই পদ্ধতিতে না গিয়ে যদি সুসংহত পদ্ধতির মাধ্যমে আমরা এই দমন করতে চাই বা নিয়ন্ত্রণ করতে চাই তাহলে কিন্তু আমাদের চাষের খরচও কিন্তু অনেকটাই মনে হয় কম হবে। রাসায়নিক কীটনাশক বা বিষ যদি অযাচিতভাবে প্রয়োগ করা হয় একদিকে যেমন খরচ বাড়বে সেই রকম বিভিন্ন পোকা বা জীবাণু তাদের কিন্তু একটা প্রতিরোধ ক্ষমতা তৈরি হচ্ছে। একই রাসায়নিক কীটনাশক বারবার ব্যবহার করার ফলে তারা প্রতিরোধ ক্ষমতা তৈরি হচ্ছে এবং বিভিন্ন জায়গায় নতুন নতুন পোকা আক্রমণের উপদ্রব কিন্তু বাড়ছে। যেমন বাদামি শোষক পোকার আক্রমণ বা সাদামাছির আক্রমণ বা সর্ষের জাপ পোকার আক্রমণ, এগুলো কিছু বছর আগে এত আক্রমণ ছিল না, কিন্তু এখন কিন্তু আক্রমণটা বাড়ছে। এর কারণই হচ্ছে গিয়ে আপনার যে রাসায়নিক কীটনাশক কৃষকরা হয়তো বেশি পরিমাণে দিচ্ছেন যেটা দেওয়ার দরকার নাই। পরিবেশ দূষণ কমাতে এবং খাদ্যের দূষিত খাদ্যের মাধ্যমে আমার কীটনাশকের বিষ মানুষের শরীরে প্রবেশ করছে, মানুষের শারীরিক সমস্যা হচ্ছে, অনেকে শিশুরা তার বিকলাঙ্গভাবে জন্ম নিচ্ছে। এই সমস্ত পরিবেশ দূষণ কমাতে, মানুষের শরীর স্বাস্থ্য রক্ষা করতে এবং কৃষি বাস্তুতন্ত্রকে রক্ষা করতে সর্বোপরি চাষের খরচ কমিয়ে চাষের ফলন বাড়ানোর জন্য এবং কৃষকের লাভ বাড়ানোর জন্য আমাদের সুসংহত পদ্ধতির দিকে অর্থাৎ সমস্ত রকমের পদ্ধতি এবং প্রতিকারমূলক পদ্ধতির দিকে এগিয়ে যেতে হবে এবং সমস্ত পদ্ধতির সার্থক সমন্বয় ঘটিয়ে আমাদের প্রয়োগ করতে হবে। তবে বলবো এই বিষয়টা কিন্তু খুবই ভালো বিষয় যে সুসংহত পদ্ধতিতে কিভাবে আমরা রোগ পোকা নিয়ন্ত্রণ বা দমন যাই বলি আমরা করব। এই বিষয়ে যদি আরও কিছু আপনাদের জানতে হয় তাহলে কিন্তু আপনারা আপনার ব্লকের যারা কৃষি আধিকারিক রয়েছে সেখানে গিয়ে আপনারা আরও বিস্তারিতভাবে জেনে নিতে পারবেন। তবে এখন সামনের দিনে কিন্তু এই পদ্ধতি কিন্তু আমাদের সামনের দিনে ব্যবহার করতে হবে। কীটনাশক, রাসায়নিক কীটনাশক ছাড়া রাসায়নিক কীটনাশক ব্যবহার করব না, তার বদলে কিন্তু আমরা সুসংহত পদ্ধতিতেই আমরা রোগ পোকা নিয়ন্ত্রণ বা দমন করতে পারবো। এতক্ষণ এই বিষয়ে আমরা আলোচনা করলাম, আর এই আলোচনার জন্য আমরা পেয়েছিলাম জেলার কৃষি দপ্তরের সহকারী কৃষি অধিকর্তা অর্কপ্রভ ঘোষকে। আপনাকে আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু, শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ। हर जोखिम से निकल कर फसल आए, सुरक्षित हो जाए, फसल बीमा से हर किसान अब आत्मनिर्भर
संकट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है। अब सूखा पड़े या बाढ़ आ जाए कोई डर नहीं, अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए कोई फिक्र नहीं, क्योंकि हमने लिया है प्रधानमंत्री फसल बीमा। बुआई से फसल कटाई तक हर जोखिम का दावा, न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा। योजना से हर साल जुड़ रहे हैं 5 करोड़ से ज्यादा किसान। अब आपकी है बारी। नजदीकी कृषि कार्यालय, सहकारी समिति, बैंक शाखा, अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण। फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण। प्रधानमंत्री फसल बीमा योजना, आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार। এখন লোকগীতি শুনবেন সনজিৎ মণ্ডলের কণ্ঠে। তাহারা বাজায় আমি আমায় বাজায় কে যে, তাহারা বাজায় আমি আমায় বাজায় কে যে, কখন আসে যায় যে কখন বাউল রাজা সেজে, বাউল রাজা সেজে। তো তাহারা বাজায় আমি আমায় বাজায় কে যে, তো তাহারা বাজায় আমি আমায় বাজায় কে যে। ঘষে মেজে ভালো রাখি এই দোতারায় আমি, হাজার তারে বাধায় আমি ঘষার কষ্ট জানি। ঘষে মেজে ভালো রাখি এই দোতারায় আমি, হাজার তারে বাধায় আমি ঘষার কষ্ট জানি। মাজার কষ্ট এই দোতারা বেসুর যাই বেজে, হাজার তারে বাধায় আমি বাজাই কষে কেজে, আমি বাজাই কষে কেজে। তো তাহারা বাজায় আমি আমায় বাজাই কেজে, তো তাহারা বাজায় আমি আমায় বাজাই কেজে। এতক্ষণ লোকগীতি শুনলেন, শিল্পী ছিলেন সনজিৎ মণ্ডল। प्रधानमंत्री किसान मान धन योजना, मिलेगा पेंशन का सहारा, कृषक ना होगा बेसहारा, जुड़ेगा खुशियों से नाता, कटेगा सुख से बुढ़ापा, सुरक्षित होगा अन्नदाता, सुरक्षित होगा अन्नदाता। प्रधानमंत्री किसान मान धन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित और 60 वर्ष की आयु से 3000 रूपए मासिक पेंशन होगी सुनिश्चित। 55 रुपए से 200 रुपए की मासिक किश्त देकर प्रवेश कर सकते हैं। 18 से 40 वर्ष तक के किसान इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान। सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जन सेवा केंद्र में जाएं और अपना निःशुल्क नामांकन कराएं। प्रधानमंत्री किसान मान धन योजना, अन्नदाता के परिश्रम को संबल, पेंशन से सुरक्षित उनका कर। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार द्वारा जनहित में जारी। এখন শুনবেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান। আজ আমরা এসে উপস্থিত হয়েছে বহরমপুর ব্লকের কয়াগ্রামে। আর কয়াগ্রামের ভেতরেই আমরা এখন দাঁড়িয়ে আছি একটা পুকুর পাড়ে, বেশ বড় ধরনের পুকুর, এখানে মাছ চাষ করা হয়। তো এই পুকুর পাড়ে পেয়েছি এই পুকুরে যে মাছ চাষ করেন, পরিচয় করে নিই। আপনার নাম? আমার নাম কানাই হালদার। কানাই হালদার, এই যে পুকুর দেখছি, মোটামুটি এখানে কতটা জলা আছে তোমার? এখানটায় দুটো মিলে 14 বিঘা আছে। দুটো মিলে 14 বিঘা? হ্যাঁ। আর কি আছে এখানে? আর কন্ট্রাক্ট নেওয়া আছে 3খানা। 3খানা কন্ট্রাক্ট নিয়ে আছে? লিজ না, ওটা পুরো কন্ট্রাক্ট নেওয়া। ও পুরো, ওটা কি বছর সম্পত্তি? হ্যাঁ, বছর কন্ট্রাক্ট। হ্যাঁ, বছর কন্ট্রাক্ট। কত করে দিতে হয়? বছরে একটা লাগে 65,000, একটা লাগে 30,000, একটা লাগে 40,000। তো তাহলে কন্ট্রাক্ট নেওয়া কতটা জমি জলা? ওই 3টে মিলে নাই না কোথাও 15 বিঘা মতন হবে। 15 বিঘে? তাহলে 15 বিঘে আর এখানে 14 বিঘে, প্রায় 30 বিঘের কাছাকাছি 30 বিঘা। আর জলাতে মাছ চাষ হচ্ছে না? হ্যাঁ, আর এইটা 1 বিঘা। আর এটা 1 বিঘে, প্রায় 30 বিঘের মতো নিয়ে হলো প্রায়। তো এই যে এতগুলো জলা দেখছি, এই জলাতে কি ধরনের মাছ চাষ করা হয়? বাটা, পোনা, সিলভার, কাতলা। সে তো হয় বিভিন্ন ধরনের। এখানে তোমরা কি ডিম পোনা ছাড়ো না মানে ফিঙ্গারলিং চারা পোনা করে ছাড়ো? না, ডিম পোনা ছাড়ি। ডিম পোনা ছাড়ো? ডিম পোনা থেকেই মাছ বড় করো নাকি? কত বড় করো মাছগুলোকে? মাছগুলো ওই 1 মাসের
যেখানটায় ডিমটা ছাড়ি ওখানটায় 10 দিনের মাথায় ওই মাছটাকে তুলে নিয়ে এসে সব পুকুরে ছাড়াই আস্তে আস্তে। আচ্ছা, তারপর হচ্ছে পালন পুকুরে ছাড়ো নাকি? হ্যাঁ, পালন পুকুরে ছাড়ি। আচ্ছা, ওই ডিম পোনাগুলোকে একটা পুকুরে বড় করে আলাদা জায়গায়, আলাদা পুকুরে বড় করে শোধন, জল শোধন করে নিয়ে ওটা আলাদা জায়গায় ভালো করে চারাটা তৈরি করে সেখানে সব পুকুরে আস্তে আস্তে অল্প অল্প করে দিই। অল্প অল্প করে। কি কি জাতের মাছ চাষ করো? ওখানটায় ডিম ফেলার সময় সব রকমই পাওয়া যায়, যার যেটা ইচ্ছে নিয়ে আসি। আমরা নিয়ে আসলে পরে রুই, মিরকে, কাতলাটা একবারে নিয়ে আসি, বাউসটা নিয়ে আসি। ওইটা যখন কালবাউস, এটা এই ডিম কি হ্যাচারি থেকে নিয়ে আসি। আচ্ছা, তো ওখানটায় যখন মাছটা যখন 10 দিনের মাথায় যখন ওই ধানের সমান হয় তখন ওইখান থেকে মাছটা সব জায়গায় ধানি পোনা এরকম হয়ে যাবে, এক গিট। হ্যাঁ, তখন ওই মাছটা সব জায়গায় ছিটাই। ছিটানোর পর ওই পুকুরটাকে আবার ভালো করে টেনে পরিষ্কার করে নিয়ে আবার শোধন করে আবার ডিম ফেলি। এখন বাটা ফেলবো, সিলভার ফেলবো। এটা কি একবারে এক এক পুকুরে ফেলি? না, ধরো যখন বাটা ফেলছো তখন কি শুধু বাটাই ফেলছো না বাটার সঙ্গে সিলভার দেওয়া যাবে? সিলভারও থাকে, সিলভার দেওয়া যাবে। তারপর আর এখন ওই খাবার টাবার দিতে হয় টাইম। তারপরে পালন পুকুরে, বড় পুকুরে, তখন বড় পুকুরে দিই। এই যে মাছ চাষ করছো, এটা কি মানে পুকুরগুলো কি সংস্কার করে করছো? হ্যাঁ, সংস্কার করতে হয়। কি প্রতি বছর করো? প্রত্যেক বছর। কিভাবে সংস্কার করো? জল যখন কমে যায় চৈত মাসে নিমখোল দিই। নিমখোল দেওয়ার পর মেলা দিন পুকুরটা পড়ে থাকে, দিয়ে চুন দিই। চুন দেওয়ার পর জলটা একবার ডাক্তারখানায় নিয়ে যাই, চেক করার পর সেখন আমরা যখন ডাক্তার বলে জল ভালো হয়ে গেছে সেখন আমরা মাছ ছাড়ি। এটা কি প্রতি বছর করো? প্রত্যেক বছর। তার মানে কি তুমি 1 বছর ধরে মাছ চাষটা করো নাকি? হ্যাঁ, 1 বছর। 1 বছর মাছ। যেগুলো ছোট থাকে সেগুলো আবার অন্য পুকুরে রেখে দিই। তারপর ওই শোধন করার পর সেখন আবার ওইগুলো নিয়ে ছাড়ি, তাড়াতাড়ি বড় হয়ে যায়। তো মোটামুটি খাবার দাবারটা কি দাও? খাবার দাবার শস্যের খোল স্যার দিলে ভালো হয়। এই যে দেখছি পুকুর জলের মধ্যে, এটা কি? এইখানটা সেই রুটি ফ্যাক্টরির কটা মাল ছিল, হ্যাঁ, তাই ও কটা নিয়ে দিয়েছি। গ্যাস কাপ মাছে খাবে, গ্যাস কাপে খাবে। হ্যাঁ, আচ্ছা, ঠুকে খাবে, তার জন্য দিয়ে দিয়েছি। এছাড়া খাবারটা কিভাবে দাও? এইভাবে তার গোটা পুকুর ছিটিয়ে দিই। আবার ওই যখন আর কদিন পরে দানা খাবার দেবো, দানা খাবার, প্রোটিন খাবার সরকার থেকে আমাদেরকে সময় সময় দেয়, আবার আমাদেরকে কিনতে হয়। ওইটাকে যখন ছিটিয়ে রোদের সময় দিলে পরে মাছ সব খেলা করে খায়। তো মোটামুটি এই যে মোটামুটি এটা 7 বিঘে বললেন নাকি? হ্যাঁ, 7 বিঘা। এটাতে কত মাছ ফেলেছো? এটাই মাছ ফেলেছিলাম স্যার 2 কুইন্টাল মতন। 2 কুইন্টাল মতন? 2 কুইন্টাল মতন মাছ ফেললে, ফেলার পরে কতদিন পরে সেই মাছটাকে? 1 মাস পরে টান দিয়েছি, 4 কুইন্টাল মতন ভিড়েছিল। দিয়ে তারপরে আবার ছেড়ে দেওয়ার পর আবার খাবার টাবার দিয়েছি। তো সেই দিনকে ওই কুইন্টাল 2 বেচেছি। আবার কতদিনে মাছ করে বিক্রি করলে? ওই 3 মাসের মাথায়। হ্যাঁ, আবার বেচে দিলাম। মোটামুটি কত গ্রাম করে হয়েছে একটা মাছ? 50, 25, 75। ওটা আবার একজনকে ছাড়ার জন্য দিলাম। আচ্ছা, ও আবার 3 মাস তাহলে কি একটু কম হলো না নাকি? না, চাপ থাকলে পরে বেশি বড় হবে না। মাছটা পাতলা রাখলে পরে বড় হবে। ওই জন্য তুলে বিক্রি করে, তার জন্য তুলে দিয়ে দিলাম, একটু হালকা করে নিলে। বেশ, এতক্ষণ আমরা বহরমপুর ব্লকে কয়া গ্রামে একটা পুকুর পাড়ে তার মাছ চাষের অভিজ্ঞতার কথা শুনলাম। এর জন্য আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধুদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। এতক্ষণ শুনলেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান।